ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। সংগঠনটি ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের 2015-16 সেশনের শিক্ষার্থী আবেদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের 2018-19 সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে। এছাড়া এজিএস পদে বিজয় 71 হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে মনোনয়ন দিয়েছে। দুপুরে অপরাজেয় বাংলার পাদুদেশে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি। আমরা প্রথমেই ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবেদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসু জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বারী হামিমকে নির্বাচিত করেছে। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্রদল মনোনীত করেছে। দেশ ও জাতির জন্য মির্জা ফখরুল ইসলামের মতো ভদ্র রাজনীতিবিদের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও বলেন, জুলাই সনদ নিয়ে জামায়াতের কিছু পর্যবেক্ষণ আছে। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি। থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে গতকাল দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে রাতে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সকালে চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন তিনি। জাতির জন্য ওনার মতো একজন অত্যন্ত ভদ্র, বিজ্ঞ, অভিজ্ঞ দেশপ্রেমিক রাজনীতিবিদ এই দেশের জন্য এই অবস্থাতে খুবই জরুরি। ওনার সুস্থ থাকাও আমরা মনে করি জাতির জন্য জরুরি। আমরা জুলাই চার্টার উপরেই মূলত মিটিংটা ছিল। আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমাদের কিছু অবজারভেশন আছে এবং সে নিয়ে আমরা ঐকমত্য কমিশনের যে কমিটি হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, মত বিনিময় করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তবে 14, 18 ও 24 সালের মতো নির্বাচন চায় না জামায়াত। নির্বাচনের জন্য প্রয়োজন লেভেল প্লেইং ফিল্ড। সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে অনেকে ভুল ব্যাখ্যা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রথম পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু একটি পক্ষ মানুষের মাঝে এটা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন। যেমন অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে ডেকে ডেকে কাজ করাইতে একসাথে পরামর্শ করত, কিন্তু উনি একটা দলের সাথে মৌলিক পরামর্শ করে নির্বাচন ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা বলছি না, এটা ঠিক হয় না। আপনি নির্বাচন সব দলের সাথে আলোচনা করে দিতেন, আপনি আরও সময় দিতে দিতেন। তারপরও নির্বাচনের পয়েন্টে আমরা একমত যে নির্বাচন হইতে হবে, সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। এই নির্বাচনের জন্য আপনারা ফেব্রুয়ারিতে এই 2 মাসে যদি আপনারা এই পরিবেশ নিশ্চিত করে ডিসেম্বরে নির্বাচন দেন, জামাত প্রস্তুত আছে। আর যদি জুলাই আন্দোলনের মামলায় হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ। তবে গতকাল এই জামিন নিয়ে আন্দোলন হয় সচিবালয়ের সামনে, যেখানে 24 ঘন্টার মধ্যে হামলাকারী যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুজ্জামানকে গ্রেপ্তার সহ বেশ কিছু দাবি জানিয়ে কর্মসূচি স্থগিত করে জুলাই শহীদ পরিবার ও আহতরা।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে। কাল আবার এ বিষয়ে শুনানি হবে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুরু হয় চতুর্থ দিনের শুনানি। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই, এবং আদালত আমরা কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। কোর্ট অত্যন্ত দয়াপরবশ হয়ে যথেষ্ট টলারেন্স এবং যথেষ্ট পেশেন্স আমাদের এই হিয়ারিং নিয়েছেন। তারেক রহমান সাহেব সহ লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যে সমস্ত আসামি এই মামলায় আছে, আব্দুল সালাম পিন্টু, যার এগেনস্টে কোনো এভিডেন্স নাই, আমরা যারা খালাস পেয়েছি হাইকোর্ট থেকে, ইনশাল্লাহ এই খালাসের আদেশ বহাল থাকবে বলে আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজ মামলায় সাক্ষ্য দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। এর আগে আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও 12 জন। এদিকে ট্রাইব্যুনালে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবার কথা রয়েছে। প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী মামলায় 2-1 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জবানবন্দি নেওয়া হতে পারে। 5 আগস্টের পর দেশের স্বাস্থ্য খাত নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত করারও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্বাস্থ্য নিয়ে 35 মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি। এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার, তবে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। স্বাস্থ্য সম্পন্ন জীবনযাপনে যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি উল্লেখ করে স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বরাদ্দ ও জনবল নিশ্চিতের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক। আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ। আমি এই দিকটা বিবেচনায় রাখতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকারে রাখবেন। প্রয়োজনীয় বরাদ্দ ও জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ সৃষ্টি না হয়। প্রধান উপদেষ্টা বলেন, তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করারও তাগিদ দেন ডক্টর ইউনূস। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করে ছাত্র প্রতিনিধি সহ 10 জনকে আটক করেছে পুলিশ। সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের একপাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হয়ে এনজিও কর্মীদের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে আন্দোলনরতদের উপর। এতে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যায় ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন। সেখান থেকে জিনিয়া সহ অন্তত 10 জনকে আটক করে পুলিশ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর 1490 মিটার দীর্ঘ মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করা হলো আজ। এর মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজারের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের সড়ক যোগাযোগ তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন। সেতুটির মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে চিলমারী উপজেলার যোগাযোগ সহজ হবে। স্বল্প সময় ও স্বল্প খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন করা যাবে। এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। গাইবান্ধার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কমবে। এছাড়া ঢাকার সঙ্গে চিলমারীর দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। দর্শক, এই মুহূর্তে ভাসানী সেতু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে, তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে বহুল কাঙ্ক্ষিত যে দুই জেলার অর্থাৎ বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার যে এই যে মেলবন্ধন, সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো। সেই যে কাঙ্ক্ষিত মাওলানা যে ভাসানী নদীর উপরের যে নির্মিত সেই ভাসানী সেতুর আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি কিন্তু এখানে এসে আনুষ্ঠানিকভাবে যে এই মাওলানা ভাসানী সেতুর যে উদ্বোধন সেটি করেছেন দুপুর নাগাদ। এবং আপনাকে জানিয়ে রাখি যে দুই জেলার মানুষজন কিন্তু এখানে আমরা দেখেছি যে দুই জেলার যে মেলবন্ধন, তাদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা দেখেছি। এখন পর্যন্ত মানুষ কিন্তু এই যে তিস্তা তীরবেষ্টিত যে অর্থাৎ তিস্তা নদীর উপরে যে নির্মিত এই সেতুতে তিল পরিমাণ কোনো জায়গা নেই, সেখানে মানুষজন কিন্তু পুরো এলাকার জুড়ে কিন্তু যে আনন্দের যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই সেতুটি এটি 885 কোটি টাকা ব্যয়ে সৌদি যে একটি ফাউন্ডেশন কর্তৃক অর্থাৎ সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে আর্থিক সহায়তা এবং এলজিইডি স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তরের এবং বিশেষ করে এটির যে দৈর্ঘ্য সেটি 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণের ফলে বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধার এই যে সংযোগ সেটি কিন্তু প্রায় 100 কিলোমিটার যে পথ সেটি কিন্তু এখানকার যে সেটি কমিয়ে আসবে, দীর্ঘ যে পথ সেটি কমিয়ে আসবে। এবং বিশেষ করে এখানকার যে কৃষকদের যে আর্থসামাজিক উন্নয়ন, এখানকার বিশেষ করে এখানকার উৎপাদিত যে ফসল সহজে এই যোগাযোগ স্থাপনের ফলে খুব সহজেই কিন্তু তাদের যে পণ্য এবং তাদের যে কাঁচা কারণে কিন্তু এখানকার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন সেটি কিন্তু সংগঠিত হবে। এবং এই যে বহুল কাঙ্ক্ষিত যে মাওলানা ভাসানী সেতু সেটি উদ্বোধনের মধ্য দিয়ে দুই জেলার মানুষের মধ্যে যে আনন্দের উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি দেখছেন যে সারি সারি নৌকা, কিন্তু এই যে আমি এখানে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরের যে ঘাট রয়েছে সেই ঘাটই, এটি গাইবান্ধা সুন্দরগঞ্জ এবং কুড়িগ্রামের যে চিলমারি ঘাট, এই দুই ঘাটে কিন্তু আসলে এই স্থাপন হয়েছে। এবং এখানকার মানুষজন, দুই পাড়ের মানুষজন কিন্তু বিশেষ করে নৌকায় তাদের প্রধান যে যাতায়াতের মাধ্যমটি ছিল তিস্তা নদী দিয়ে, সেই কষ্টটি দীর্ঘদিনের পর কিন্তু তারা লাঘব হচ্ছে এবং তারা কিন্তু অনায়াসে খুব সহজেই কিন্তু তাদের যে যাতায়াত সেটি কিন্তু করতে পারবে। এই কারণে কিন্তু তাদের মধ্যে যে আনন্দ উল্লাস এবং পুরো নদীর তীরবেষ্টিত যে জায়গাগুলোতে মানুষের কিন্তু আনাগোনা এত পরিমাণ যে আসলে তাদের মধ্যে যে বৈশাখী বিভিন্ন ধরনের এবং তারা যেটি বলছেন যে কাঙ্ক্ষিত যে এই যে তিস্তা সেতু হয়েছে, কিন্তু বিশেষ করে তিস্তার সেতু হওয়ার সংস্থা যেটি কাজ করছে, যেটি বলছেন যে এখানকার মানুষজন যে তিস্তা পরিকল্পনা যে বাস্তবায়ন সেটি তারা যাচ্ছে, কারণ এখানে কিন্তু একরের পর একর জমি কিন্তু তিস্তা নদীতে বিলীন হয়ে গেছে। এই কারণে কিন্তু এখানকার মানুষজন যেটি বলছেন যে এই যে
স্থাপনের ফলে যেমন এখানকার মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে, একদিকে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন হলে এখানকার যে কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটবে এমনটা কিন্তু প্রত্যাশা করছেন। তবে আমরা দেখছি যে আসলে সকাল থেকে সাধারণ মানুষের, নানা বয়সী মানুষের কিন্তু এখানে সমাগম হতে দেখি এবং তারা কিন্তু সেখানে এই যে উদ্বোধনকে ঘিরে তারা কিন্তু এই যে আনন্দ আমেজ এটি কিন্তু তারা উপভোগ করছেন। এবং এই যে দুই তীরের চিলমারি, কুড়িগ্রামের চিলমারি, গাইবান্ধা, সুন্দরগঞ্জের মধ্যে যে মেলবন্ধন সেটি কিন্তু স্থাপিত হলো এই সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে আমাতুল, রংপুরে অর্থাৎ গাইবান্ধার যে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভাসানী সেতু থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে, অথচ মাদারীপুরের 47 কিলোমিটার অংশে বড় বড় গর্ত থাকায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা যাত্রী, চালক ও পথচারীর। সওজে নির্বাহী প্রকৌশলী জানান, টেকসইভাবে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ সামুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঢাকা বরিশাল মহাসড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলাচলেও বেড়েছে ঝুঁকি। পুরো সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। ফরিদপুরের ভাঙা থেকে কালকিনির ভুরঘাটা এই 47 কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। সড়কের বেহাল দশায় ধীর গতিতে চলাচল করে গাড়ি। এতে একদিকে লাগছে বেশি সময়, অন্যদিকে ক্ষতি হচ্ছে যানবাহনের। গুরুত্বপূর্ণ এই সড়কের খানাখন্দে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি, আতঙ্কে যাত্রী, চালক ও এলাকাবাসী। আর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় বিড়ম্বনায় পথচারীরাও। বরিশাল যাবতে পুরো রাস্তা ভাঙ্গা, পুরো জায়গা জায়গা ব্রেক করার লাগে, তেল খরচ হয় বেশি। ফরিদপুরের মাদারীপুরের অংশ যে রাস্তাটা খুবই ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। আমরা যখন বাসে যাতায়াত করি তখন অনেক সময় বাসে দুর্ঘটনা হয়, কিছুদিন আগেও দুর্ঘটনা হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলা ও মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকা বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ছোট বড় প্রায় 20,000 যানবাহন এই মহাসড়কে চলাচল করে। তাই নিরাপদ গন্তব্যে পৌঁছানো এখন কাল হয়ে দাঁড়িয়েছে। রাস্তায় গর্ত হয়ে গেছে, ঠিক আছে, বাড়ি খেয়ে পাতি ভাঙে, ঠিক আছে, যাত্রীর সমস্যা হয়, টায়ারের সমস্যা হয়। এইভাবে যদি এরকম থাকে তাহলে হচ্ছে জনজীবনে বেশ একটা ঝামেলার সৃষ্টি হয়। অ্যাক্সিডেন্টের পরিমাণ তো দিন দিন বেড়েই যাচ্ছে। রোডের অবস্থা খুবই কাহিল, বুঝছেন, একেবারে বেকায়দা অবস্থা। রোড যত দ্রুত সম্ভব রোডটা সংস্কার করা উচিত, ইভেন আপনার 4 লেন করা উচিত। প্রাথমিক পর্যায়ে নিজস্ব অর্থায়নে ইট, সুরকি আর বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। এই মুহূর্তে রাস্তার যে ড্যামেজ পোর্শন আছে এটা ঠিক করার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 3টা পরিকল্পনা দিচ্ছি। স্বল্পমেয়াদী যেটা হচ্ছে যেই জায়গাগুলো আমাদের নিজেরা রিপেয়ার করতে পারছি সেগুলো আমরা বৃষ্টির মধ্যে বিটুমিন তো দিয়ে কাজ করতে পারছি না, বৃষ্টির মধ্যে আমরা ইট এবং খোয়া এবং বালি দিয়ে আমরা রিপেয়ার করে রাখছি। আর বৃষ্টি শেষ হলে সেই জায়গাগুলো আমরা বিটুমিনাস রিপেয়ারটা করছি। আর যেগুলো ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড আছে ঠিকাদারকে চিঠি দেওয়া হচ্ছে, ঠিকাদারও ওয়েট করছে যে বৃষ্টিটা আমাদের শেষ হলেই তারা এটা বিটুমিনাস বাকি যে কাজ আছে সেটা দিয়ে তারা ঠিক করবে। সম্প্রতি মহাসড়কের বারৈতলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক নিহত ও আহত হন অন্তত 15 জন। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। সেই হিসেবে ঢাকা বরিশাল মহাসড়কের কোনো উন্নয়নই হয়নি। এতে প্রতি মুহূর্তেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে তৃতীয় লিঙ্গের 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। ভোররাতে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির টহলে থাকা সদস্যরা শহীদ মিনার নামক এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে টহলে থাকা বিজিবি সদস্যরা টের পেয়ে তৃতীয় লিঙ্গের 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাচ্ছিল বলে জানিয়েছে তারা। আটককৃতদের মধ্যে 3 জন কুড়িগ্রাম ও 1 জন বগুড়া জেলার বাসিন্দা।